জাস্ট দেখতে থাকো কি অবস্থা। তবে এই মুহূর্তে যদি সেই ভদ্রলোক এসে একবার হালুম শব্দটা করে না, যদি আবার হালুম করে আর কিছু না, এই যত মানুষ আসে মোটামুটি উপবিষ্ট হয়ে অনেকে অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, 2টো বেজে গেল প্রায়, এখনো কিন্তু মানুষ আসছে কাতারে কাতারে, লঞ্চ নৌকা ভর্তি করে। এবং ওই যে পারাতন্ত্র আছে, পারাতন্ত্র কিন্তু ওই যে ঝুলে ঝুলে ঝোলা পারাতন্ত্র, ওখান দিয়ে কিন্তু হেঁটে হেঁটে আসতে হচ্ছে, কারণ লঞ্চ থেকে এই দূরত্ব অনেকটা, সেই কারণে। প্রথমে চলে এলাম আমার নিকটবর্তী স্টেশন হরিপালে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করবার পর চলে এলো হাওড়াগামী ট্রেন। সেই ট্রেনে কোনো রকমে ঠেলাঠেলি করে উঠে পড়লাম। সিট না পেলেও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। আমার প্রথম গন্তব্য হলো বালি স্টেশন। হ্যাঁ, চলে এলাম বালি স্টেশনে। এরপর বালি হল স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে এলো আমার আরও একটি ট্রেন শিয়ালদাগামী। এখন আমি যাব শিয়ালদা। বালি ব্রিজের উপর দিয়ে গঙ্গার শোভা দেখতে দেখতে আমি অবশেষে এসে পৌঁছে গেলাম শিয়ালদহ স্টেশনে। এরপর লক্ষ্মীকান্তপুর, নামখানা বা কাকদ্বীপগামী যে কোনো লোকাল ট্রেন ধরে পৌঁছে যাব আমরা, যেখানে বিখ্যাত মোয়া, জয়নগরের মোয়া, জয়নগর স্টেশনে। সেখানে নেমে বাকি কথা হবে, তারপর কী হয়ে যাচ্ছে চলো দেখাবো, সঙ্গে থাকো। লক্ষ্মীকান্তপুর লোকালে প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম জয়নগর মজিলপুর স্টেশনে, যেটা ছিল আমাদের ডেস্টিনেশন স্টেশন। আমাদের জয়নগর মজিলপুরে আমরা এসে পৌঁছালাম। এরপর যেটা করতে হবে, এখান থেকে আমরা ওই যে ওইদিকে 2 নম্বর প্ল্যাটফর্ম আছে দেখাচ্ছি, প্ল্যাটফর্ম থেকে নেমে গিয়ে বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে বাস বা অটো ধরে নিয়ে আমাদেরকে যেতে হবে সোজা একেবারে আমাদের ডেস্টিনেশন মইপিঠ। চলো ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে। জয়নগর মজিলপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি বাজারের মধ্য দিয়ে যেতে হবে কিন্তু আমাদের বাস স্ট্যান্ডের দিকে বা বাস রাস্তার দিকে। চারিদিক সাজানো সুন্দর, কোথাও লিচু, কোথাও আম বা বিভিন্ন রকমের সবজি যা এখানে বিখ্যাত, সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে পসরা সাজিয়ে রীতিমতো। বাজার থেকে বেরোলেই দেখতে পাবেন বাইরে আপনার জন্য অপেক্ষা করছে বিভিন্ন রকমের যাত্রীবাহী গাড়ি। তার মধ্যে একটি বাস রয়েছে, এটি কিন্তু যাবে সরাসরি মইপিঠ। জয়নগর স্টেশন থেকে বাসে করে মইপিঠ যেতে ভাড়া পড়ে প্রতিজনা 40 টাকা। এবং আপনি যদি বাসে না যেতে চান, সেক্ষেত্রে আপনাকে কোনো প্রাইভেট গাড়ি, টোটো, অটো বা অন্য কোনো গাড়ি রিজার্ভ করতে হবে। সেক্ষেত্রে জয়নগর থেকে জামতলা প্রায় 50 টাকা জনপ্রতি, এবং জামতলা থেকে মইপিঠ সেটাও প্রায় এই একই রকম। তাই আমি অবশ্যই প্রেফার করব আপনারা গেলে বাসে যাবেন। আমরা যদিও যাচ্ছি না বাসে, আমরা যাব এখন জামতলা, কারণ আমাদের ডেস্টিনেশন এই মুহূর্তে কিন্তু মইপিঠ নয়। আমরা আমাদের একজন পরিচিত মানুষ, একজন বন্ধু আছেন, তার কাছে আমরা যাব। তাই জামতলা থেকে আমরা আরেকটা টোটো রিজার্ভ করে নিলাম, করে আমরা পৌঁছে গিয়েছিলাম কৈখালী আশ্রম। এবং কৈখালী আশ্রমে আমাদের বন্ধু, আমাদের দাদা তার ফেরি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। সেই ফেরিতে করে আমরা এখন চলে যাব তার বাড়িতে, এবং আজই রাতটা তার বাড়িতে আমরা কাটাবো। এবং আগামীকাল সকালে তার বাড়ি থেকে নৌকা পথে আমরা রওনা দেব বনদেবীর মেলার উদ্দেশ্যে। আমরা যেহেতু বেরিয়েছিলাম মেলার আগের দিন, অর্থাৎ আজকে দুপুরের দিকে, তাই এখানে পৌঁছাতে আমাদের আজ রাত হলো, এবং সেই কারণেই আজকে আমাদের এই দাদার বাড়িতে রাত্রি যাপন করতে হবে। আপনি কিন্তু চাইলে দিনের দিন ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে মেলা দেখে আবার রাতের মধ্যে বাড়ি ফিরে পড়তে পারবেন, কিন্তু আমাদের প্ল্যানটি ছিল অন্যরকম, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তো বন্ধুরা, আমরা কিন্তু এই যে রাত্রিবেলায় অতনুদা আমি কিন্তু এই যে মায়ের কাছে, যেই বনবিবির মায়ের কাছে যার জন্য আমরা ভিডিও করতে এসেছি, তা আমরা কিন্তু একদিন আগে এখানে চলে এসেছি। তাই এখানে এসে আমরা একটা দাদার বাড়িতে রয়েছি। তো
আমরা কিন্তু আসা যাওয়ার ভিডিওগুলো করতে এবং পারিনি। এবং বলি এখানে আশপাশের পরিবেশটা এতটাই রাতেরবেলা ভয়ঙ্কর, একেবারে নিশুতি ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো আলো নেই। হ্যাঁ, এরকম একটা পরিবেশে আমাদের কাছে প্রথম অভিজ্ঞতা এটা, অভিজ্ঞতা এরকম একটা পরিবেশ। এবং শুনতে পাচ্ছ হয়তো, দেখো চারিদিকে ব্যাঙ ডাকছে, আর ঝিঝি পোকা ডাকছে। পাশেই কিন্তু রয়েছে মাতলা নদী। মাতলা আমরা নদী ঠিক আমাদের থেকে হয়তো সকালবেলায় আমি সবগুলো কিছু দূরে। দেখাবো, রাত্রেবেলায় দেখাতে পারছি না। আমরা চলে এসেছি, তারপরে এদিকে একবার দেখানোর চেষ্টা করছি। চারিদিকে অন্ধকার আর ঝিঝি পোকার ডাক, চারিদিকে শুধু জঙ্গল আর অন্ধকার, অন্ধকার শুধু অন্ধকার আর চারিদিকে। জঙ্গল। ঘরবাড়ি খুব কম, দুই একটা হয়তো দেখা যাবে। আশপাশে দেখতে পাচ্ছি 1 2 3 4টে বাড়ি। ইলেকট্রিকের সাপ্লাই ঠিক সেইভাবে দেখতে পাচ্ছি না। ইলেকট্রিক রয়েছে খুব সীমিত পরিমাণে, কিছু বাড়িতে দুই একটা বাড়ি যেগুলো রয়েছে অল্প অল্প টিম টিম করে আলো জ্বলছে, মানে ভোল্টেজ লো সেই কারণে। তো এরকম একটা আর এসে পরিবেশ। আরেকটা বিষয় দেখলাম, এখানে একটা এই যেই বাড়িতে এসে বাচ্চারা কিন্তু কারেন্ট, মানে যে বাড়িতে কারেন্ট আছে টিপ টিপ করে জ্বলে আর কি, তার মধ্যে আবার কারেন্ট চলে গেছে। চলে যাওয়ার পরে লাইট জ্বালিয়ে, টর্চ লাইট হাতে টর্চ লাইট জ্বালিয়ে পড়ছে, মানে বই পড়ছে। কতটা আগ্রহ, এটা দেখে ভালো লাগলো। আর তো- বেশি কথা বলে লাভ নেই এখানে, না, চলো। কারণ আমরা এখন আমরা already- যেখানে রয়েছি এখানেও কিন্তু বাঘ আসে মাঝে মাঝে। হ্যাঁ, ওরা বললো কি এখানে বাঘ আছে, যে কোনো সময় বাঘ চলে আসতে পারে, নদী পার হয়ে বাঘ চলে আসে। এই বাড়ি কোন গাছে বলছিল না বাঘ ছিল? ওই একটা এইখানে ঘন কি থেকে? গাছ ছিল, ওইদিকে কোন একটা গাছ। কোন গাছ, ওইখানে কোন বাঘ এসেছিল। হ্যাঁ, ওইদিকে একটা দেখাচ্ছি। এই কি গাছ যেন বলে এটাকে, এরকম একটা গাছে কি গাছ এর এটা? সবেদা গাছ। সবেদা গাছে না কি ওইরকম বাড়ির সামনে তো এই গাছটাই। হ্যাঁ, এই গাছটা, এই সবেদের কাছে বাঘ এসেছিল বলতে, এইরকম নাকি বাঘ এসে নাকি বসেছিল। তো এইরকম পরিস্থিতি। বাড়িটা দেখো, এই হলো বাড়ি, এই যে সবেদা গাছ আর এই হলো বাড়ি। এই যে কিন্তু আমরা যে বাড়িতে আর রয়েছি, এই রাত্রেবেলা কতটা দেখাতে পাচ্ছি না, এই বাড়িতে কিন্তু আমরা রয়েছি। বলতে চাইছি এই পরিবেশে আজকে এখানে এসে সত্যি বলছি, একটা গা ছমছম করা পরিবেশ এবং ভালো লাগারও পরিবেশ। চারিদিকে ঘুটঘুট করছে অন্ধকার। আমরা এই মুহূর্তে সন্ধানে রয়েছি ভূত দেখবো, যদি দেখতে পাই এই পরিবেশে দেখতে পাবো, সেই সন্ধানে রয়েছি। তো বন্ধুরা, যদি ভূতের সঙ্গে দেখা হয় আমাদের, তাহলে হয়তো এই ভিডিওটা আর আপলোড হবে না, আর যদি না দেখা তাহলে ভিডিওটা আপলোড হচ্ছে। কিন্তু আমার সামনেই তো মনে হয় একটা ভূত দাঁড়িয়ে রয়েছে, সেরকম লাগছে। এটা ঠিক নয়। আচ্ছা ঠিক আছে। আজ সকালে ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা বেরিয়ে পড়লাম দাদার গ্রাম ছেড়ে। গ্রামটার নাম দেউলবাড়ি দেবীপুর। এখান থেকে এই দাদা সমীর দাদা, এই দাদার নৌকা করেই আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা জলপথ অতিক্রম করে পৌঁছে যাব বনদেবীর মেলাতে। আমাদের গন্তব্যপথের বেশ অনেকটা অংশ জুড়ে থাকবে এই ভয়ঙ্কর এই মাতলা নদী, মাতলা নদী। বিশাল নদী যে বরাবর মাতলা আমরা নদী এই দিকে প্রাকৃতিক বিপর্যয়ের সময়, বেরিয়ে যাব। ঝড়ের সময় প্রায় 2 থেকে এই 2.5 এলাকার ঘন্টা মানুষকে নৌকা করে আমাদের যেতে পাগল হবে। করে ছাড়ে, ঘর ছাড়া করে দেয়। গতকাল তো আমরা দেখালাম জয়নগর স্টেশনে নামলাম। নামার পর সেখান থেকে বললাম যে বাস, এই মইপিটের বাস ধরে একবারে সরাসরি চলে যাওয়া যায় মইপিট। এবার মইপিট থেকে কিভাবে বনদেবীর মন্দিরে যাওয়া যাবে বা আপনি যেতে পারবেন, সেটা তো অবশ্যই সঙ্গে থাকুন, দেখিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমরা গতকাল আমাদের আসতে এখানে সন্দেহ হয়ে গিয়েছিলো, তাই আমরা ওখানে পৌঁছাতে পারিনি বা পৌঁছানোর চেষ্টাও করিনি। সেই কারণে আমরা এই দাদার বাড়িতে থেকে গিয়েছিলাম, জায়গার নাম বললাম। সেটা সবার পক্ষে সম্ভব না। তো আপাতত আমরা এখন বোট সফর করব, প্রায় 2-3 ঘন্টা বোট সফর করার পর আমরা পৌঁছাবো কিন্তু সেই বনদেবীর মন্দিরে। আর আপনি কীভাবে মইপিটে নেমে কিভাবে নদী পার হয়ে বনদেবীর মন্দিরে যাবেন, সেটাও দেখিয়ে দেবো, সঙ্গে থাকুন। যে কথা বলছিলাম, আমাদের জন্য কিন্তু একেবারে সমীরদার বৌদি কিন্তু সমস্ত খাবার দাবার গুছিয়ে নিয়েছে, যাতে এই এতটা রাস্তা আমাদের কষ্ট না হয়, অন্তত খিদে পেলেও কষ্ট না হয়। ওদের কি কি রয়েছে, কি নেওয়া হয়েছে? এই মুড়ি আছে, এই হ্যাঁ। কাগজের মুড়ি আছে, এই ঘুগনি আছে। মুড়ি আছে, ঘুগনি আছে, হ্যাঁ, বাহ। মুড়ি ঘুগনি নিয়েছি, তার সঙ্গে জলের বোতল তো জল আছে। আছে, এই গুছিয়ে নিয়েছি। কারণ আসতে আমাদের বিকাল হয়ে যাবে, আমাদের তো খিদে লাগবে, হ্যাঁ, হ্যাঁ। খেতে তো হবে, ওই জন্য গুছিয়ে নিয়েছি। বৌদির বাবার নৌকা এসে গেছে, মানে আমাদের বোট এসে গেছে। চলো বোটে উঠি এবার। খুব রিস্কি পথ, সাবধানে আপ ডাউন আপস্টেয়ার থেকেও খতরনাক। সেভাবে যেতে হচ্ছে আমাদের আস্তে আস্তে বোটের দিকে। এটা নিয়মিত ঘাট নয়,
তাই একটু সাবধানে যেতে হচ্ছে। তারপর আবার স্লিপ আছে, পা শ্যাওলা আছে, যে কোনো মুহূর্তে পা স্লিপ করার একটা চান্স আছে। অলরেডি আমাদের নৌকা কিন্তু দাদাটা ঠেলে দিল, পূজা নেই ঠেলছে। রয়েছে দাদার ফুল ফ্যামিলি, সঙ্গে রয়েছে রতন। মানে জাস্ট এইটা ভাবতে অবাক লাগছে, এই এত বড় নদীটাকে কিন্তু বাঘ অনায়াসে পার করে মাঝে মধ্যেই গ্রামে চলে আসে, যেটা কালকে শুনলাম দাদার মুখ থেকে। মানে বাঘ কত বড় সাঁতারু ভাবা যায়। মূল মাতলা নদী থেকে আমরা কিন্তু এবার খাড়িতে প্রবেশ করলাম। একটা জিনিস হচ্ছে এদিকে নদীর বাঁধ রয়েছে, গ্রাম রয়েছে, একটু পরে জঙ্গল শুরু হচ্ছে, গ্রামটা শেষ হয়ে যাবে, তারপর সম্পূর্ণটা খাড়ি। এবং এখান থেকে কিন্তু অলরেডি জাল দিয়ে কিন্তু ভালো করে ঘেরা আছে, যাতে বাঘ না আসতে পারে। আমরা চলেছি বনদেবীর মেলার উদ্দেশ্যে। একদিনের মেলা সুন্দরবন এলাকায়। সেই মেলার উদ্দেশ্যে, সেই মন্দিরের উদ্দেশ্যে চলেছি সরু একটি খাড়ি দিয়ে, যেখানে দুপাশে জঙ্গল, বাঘের জঙ্গল, বাঘের ডেরা, বাঘ শুনেছি আস্তানা। এই জলপথে যাওয়ার সময় মাঝিদের উপর প্রায়শই নাকি বাঘ আক্রমণ করে। এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার প্রায় 20 থেকে 30 ফুট পর্যন্ত লাফাতে পারে। তাই এই জঙ্গল থেকে লাফ মেরে অনেক সময় নৌকা থেকে মাঝিদের তুলে নিয়েও যায় বাঘ। তেমনই একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্য দিয়ে যেতে যেতে দুই দিকে চোখ রাখলাম সন্তর্পণে, অতি সাবধানে। এবং সেই সাথে চলুন যাত্রাপথে শুনে নিই বনদেবীর মেলার কিছু কাহিনী, বনদেবী সম্পর্কে কিছু শোনা কথা এক দিদির মুখ থেকে। সেই দিদির সাথে কথা বলেছিলাম, তো চলুন শুনে নিই বনদেবী সম্পর্কে কিছু ছোট ইতিহাস দিদির মুখে। পৌরাণিক কাহিনীটা একটু বলি। পৌরাণিক কাহিনীটা হচ্ছে মক্কায় এই বনদেবীর জন্ম। মক্কাতে? মক্কাতে। আচ্ছা। এটা ইসলাম ধর্মের মধ্যে দিয়ে। আচ্ছা। ওর বাবা যখন দ্বিতীয় বিয়ে করে, সেই সৎ আর কি সতীনের জন্য ওর মাকে তাড়িয়ে দেয়। ওর মা এসে বাসস্থান হয়েছিল সুন্দরবনে। বনবিবির মা সে এখানে এলো কি করে মক্কা থেকে? ওর বাবা ওকে তুলে দিয়ে চলে গেছিল সৎ মায়ের প্ররোচনায়। আচ্ছা, এখানে মানে জঙ্গলে ফেলে রেখে চলে গিয়েছিল। মক্কাতেই জন্ম হয় না, মক্কায় জন্ম হয় না, বনবিবির সুন্দরবনে জন্ম হয়। মানে বনবিবির মাকে এখানে জঙ্গলে বনবিবির বাবা রেখে চলে যায় এবং এখানে থাকা অবস্থায় বনবিবির জন্ম হয়। আচ্ছা, জমজ হয়, ওর ভাইও আছে। আচ্ছা, দুটো সন্তান, জমজ সন্তান। হ্যাঁ। আচ্ছা, এবার তার নাম জঙ্গলি। একটা মুসলিম নামও আছে, কিন্তু জঙ্গলি বলা হয়। ছেলে জমজ ছেলে হয়, তার নাম জঙ্গলি রাখা হয়। হ্যাঁ। তা এবারে ও বনবিবি এবারে এখানে তখন দক্ষিণ রাজের রাজত্ব চলতো। দক্ষিণ রায়ের রাজত্ব চলতো। ভীষণ নৃশংস, ভীষণ হিংস্র। ওর কথায় বাঘেরা চলাফেরা করতে বলা হয়। আচ্ছা। তা এই বনবিবি এর সঙ্গে যুদ্ধ করে। কিভাবে না, কথিত আছে যে উনি ভগবানের দূত বলে প্রচার হয় এবং উনি এর সঙ্গে অনেক যুদ্ধ করে। যুদ্ধ করার পরে দক্ষিণায় সন্ধি করে। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে এই ইতিহাস। মানে বনবিবির সাথে রাজা দক্ষিণ রায় তখন সন্ধি করে। হ্যাঁ, সন্ধি হয় যে না, শুধু শুধু মানুষদের মারবো না, এ করবো না, তোমার বশতা স্বীকার করছি, আমরা দুজনে দুইভাবে থাকবো। কিন্তু বনবিবির পুজোটা শুরু হলো কেন? এইবার বলি, এবার আসছি পুজোতে। পুজোটা হচ্ছে দুখু মিয়া, হ্যাঁ, দুখু বলে একজন ছেলে ছিল, আর তার ধনাই আর মানাই, আচ্ছা, দুই ভাই। এরা তিনজনে গেছিল বনে কাঠ আহরণ করতে। তা কাঠ আহরণ করতে গিয়ে মধু, কাঠ এসব নিয়ে আসতে গেছিল। তখন এই দক্ষিণ রায় বলেছিল যে দুখুকে ছেড়ে চলে যাও। কিন্তু দুখুর মা যখন ওরা বেরোচ্ছিল বলেছিল যে তোরা যখন যাচ্ছিস
একটা গ্রাম থেকে 3 জনে বেরিয়েছিল, বলেছিল যাচ্ছিস যখন যদি কোনো বিপদে পড়িস তাহলে বনবিবিকে ডাকিস। আচ্ছা। তখন ওরা ওই জঙ্গলের মধ্যে যায়, ধনাইকে দেখা যায় দক্ষিণা রায় যে তুমি এই সব কিছু তোমাকে কাঠ মধু দিয়ে পাঠিয়ে দেবো, কিন্তু একজন দক্ষুকে ফেলে রেখে যেতে হবে। ওরা গিয়ে ওখানে গেছে, গিয়ে ওকে ফেলে রেখে দুঃখুকে ফেলে রেখে ধনাই ওখান দিয়ে চলে আসতে হঠাৎ করে দুঃখু কাঠ আনতে পাঠিয়ে দিয়েছে। দুঃখু কাঠ এনে দেখছে যে ওদের নৌকা নেই, সবাই ওকে ফেলে দিয়ে চলে গেছে। পিছন থেকে একটা বাঘ এসছে ওকে কামড়াতে। ও তখন খুব ভয় পেয়ে গেছে, তখন ওর মায়ের কথা মনে পড়ে গেছে, বনবিবিকে প্রার্থনা করে মা আমাকে বাঁচাও করেছে। তখন সে এসে বলেছে মাকে আমি মা বলে যে আমায় ডাকে, তাকে আমি বাঁচাই। তখন হঠাৎ করে দেখে কেউ একজন যেন এসে ওই দুঃখকে মায়ের মতন একজন কোলে তুলে নিয়েছে, আর ওই বনবিবি আর কি কোলে নিয়েছে, এটা লোক এতে আছে। আর অনেক দুঃখুর সমস্ত কাহিনী শোনে এবং বনদেবী অনেক মধু কাঠ এইসব দিয়ে চলে যায়। মানে এইভাবেই হচ্ছে বনদেবী। হ্যাঁ, তখন ও বাড়ি গিয়ে সব গল্প বলে এবং বলে বনবিবির পুজোটা চালু করে। এই রতনের সাহসটা দেখো, এখানে জঙ্গলে দাঁড়িয়ে বাকি বলছে आजा आजा मैं हूँ प्यार तेरा। আমি বললাম না ভাই প্যার নাই, বল आजा आजा मैं हूँ खाना तेरा, বল তাহলে আসবে। নৌকোর মধ্যেই খাওয়া দাওয়া, নৌকোর মধ্যেই বাসন মাজা। বনদেবী বা বনবিবির মেলা যেহেতু ওপারে হয়, একটা দ্বীপের মধ্যে হয়, জঙ্গলের মধ্যে হয়, যেখানে থাকে বাঘের রাজত্বে, বাঘের ডেরায়, তো সেখানে যাওয়ার জন্য মানুষকে অবশ্যই এই ফেরি বা নৌকা ব্যবহার করতে হয়। এবং তার আগে দেখুন মানুষ কিভাবে নৌকায় উঠছে, কিভাবে উঠলো, একেবারে কাদা মারিয়ে এসে, যেহেতু ভাটা চলছে নৌকা তো একেবারে তীরে যেতে পারবে না, তাই এইভাবে কাদা মারিয়ে এবং হাঁটু পর্যন্ত জামা কাপড় তুলে, এখানে সাজগোজের কোনো বালাই নেই, কেউ সেজেগুজে আসতে পারবে না, এলেও তাকে কিন্তু এভাবে কর্দমাক্ত হতে হবে। সবাই মিলে আমরা চললাম এরপর বনদেবীর মেলার উদ্দেশ্যে। আমাদের নৌকা দেখে কিছু গ্রামের মানুষ যারা অপেক্ষা করছিল ওপারে যাওয়ার, তারা ইশারা করলো তারা যাবে, তাই আমরা তাদেরকে ফেরালাম না, আমাদের নৌকায় তাদেরকে উঠিয়ে নিলাম। আমাদের নৌকার সাথে সাঁতার কেটে কিছু দেখছি এখানকার এলাকার স্থানীয় বাচ্চা, তারাও কিন্তু দেখলাম চলেছে পাশাপাশি। বনবিবির এখানে সুন্দরবনের বিভিন্ন জায়গায় বনের মধ্যে বনবিবির 3 জায়গায় মেলা হয়। তো তার মধ্যে একটা মেলা এখন যাচ্ছে, আমরা মেলায় ঢুকবো না, এখানে যত যাত্রী আছে এদেরকে নামিয়ে দেবো। অ্যাকচুয়ালি এরা আমাদের নৌকায় উঠেছে, এদেরকে ড্রপ করে দেবো, ড্রপ করে দিয়ে তারপরে কিন্তু আমরা যাবো সব থেকে যেটা বড় মেলা বা ভাইরাল মেলা সেখানে। কিছুক্ষণ আগে আমরা এই জায়গাটা অলরেডি ঘুরে গেছি। এই দেখুন এখানে বনবিবির মন্দির রয়েছে, এটা একটা আঞ্চলিক ছোট মেলা। এখানে এরা সব নেমে যাবে, সমস্ত যাত্রীরা নেমে যাবে, নামার পরে তারপর আবার আমরা বেরিয়ে যাবো। ভাই এই হচ্ছে এই মেলার আনন্দ। দেখো ঝপাঝপ নামছে, ঝপাঝপ জলে কাদায় নামছে, জল কাদা ভেঙে করেছিল চেষ্টা, সেই হলো মনে পড়ে গেল। এই দেখো জল কাদা ভেঙে মেলায় আসার মজা, এটা একমাত্র এই সুন্দরবনে এলেই দেখতে পাওয়া যায়, অন্য কোনো রাস্তা নেই ভাই। তোমাকে এই কাদা ভেঙে তুমি কোনো পরিবারের শাড়ি পরে এলে হবে না, তুমি ভালো করে ধুতি পাঞ্জাবি পরে এলে হবে না, সবই তো কাদা মেখে তাহলে ঘরে যেতে হবে। হ্যাঁ, এই হলো এই মেলার মজা, এই মজার আনন্দ। এই দেখো বয়স্ক থেকে সকলেই কেমন নামছে, দেখো এই দেখো, এই হলো এই বনবিবির মেলার উন্মাদন। এই দেখো এক হাঁটু কাদা ভেঙে মেলায় যাওয়ার আনন্দ। এদেরকে বাই বাই করে দিয়ে নামিয়ে ড্রপ করে আমরা চললাম আমাদের বড় মেলার উদ্দেশ্যে। চলো, আমরা কিন্তু এসে গেছি প্রায় বনদেবীর মেলার কাছাকাছি স্থান। আপনি যখন জয়নগর থেকে মইপিটগামী বাস ধরে আসবেন, আপনাকে এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন, যদিও এটা কোনো
কংক্রিটের ঘাট নয়, এইভাবেই মানুষ পারাপার করে। আপনাকে মইপিঠ নামিয়ে দিয়ে বস, সেখান থেকে আপনাকে একটু দূরত্বে আপনাকে আগিয়ে আসতে হবে এই ঘাটে। এই ঘাট থেকেই আপনাকে তুলে নিয়ে যাওয়া হবে এইভাবে নৌকা করে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে জুতোটা কিন্তু আপনাকে হয় মাথায় নিতে হবে অথবা ব্যাগে রাখতে হবে বা কোথাও জমা রাখতে হবে। তারপর এইভাবে এই ঘাট থেকে আপনাকে নৌকায় তুলে নিয়ে এই যেভাবে যাচ্ছে নৌকাগুলো, এইভাবে ধীরে ধীরে এই নদী পার হয়ে বাঁদিকে এই দেখুন চলে যাচ্ছে ওই পারে যেখানে বনদেবীর মেলা হচ্ছে। ঠিক এই জায়গাটায় অজস্র নৌকা, অজস্র স্টিমার, অজস্র লঞ্চ এসে পৌঁছেছে কিন্তু বনদেবীর মেলার এই ঘাটে। এবার এখান থেকে নাম্বার পালা। ভাই গভীর জঙ্গলে ঢুকে পড়েছি, এই ভিতরেই আছে মন্দির। চলো। ভাই প্রচুর ভিড়, বুঝতেই পারছো, একদম বাম্পার ভিড়। জঙ্গলে মানুষ ঢুকে পড়েছে, বাঘের ডেরায় মানুষ ঢুকে পড়েছে। আমরা ঢুকে পড়ছি এখন বাঘের ডেরাতে। ভাই এই হচ্ছে বনবিবির পুজোর মাহাত্ম। এক হাঁটু কাদা, আমার জুতোয় ব্যাগে ভরে নিয়েছি। লোক নামছে উঠছে, আর এইখানে এইভাবে ভাই এটা হচ্ছে পুজোর লাইন, পুজো দেওয়ার লাইন। জাস্ট দেখতে থাকো কি অবস্থা, কত দূর গেছে লাইনটা, দেখি কত দূর গেছে। ও ভিতর দিকে মন্দির, ওই পর্যন্ত লম্বা লাইন চলে গেছে। এটা পুজো দেওয়ার লাইন। জানি না এখানে লাইনে দাঁড়িয়ে মন্দিরে যেতে পারবো কিনা, কারণ যে পরিমাণে ভিড় রয়েছে তাতে যাওয়া কিন্তু খুব মুশকিলের ব্যাপার, সেই লেভেলে ভিড় একদম। চলো দেখি লাইনটা কোথায় শেষ হয়েছে, মানে মন্দিরটা কোথায়, লাইন বরাবর যাই দেখি। আবারও বলছি, এখানে সারা বছর এই জায়গাটা বন্ধ থাকে, প্রশাসনিকভাবে বন্ধ রাখা হয়। শুধুমাত্র এই একটা দিন এখানে মন্দিরটা খুলে দেওয়া হয় পুজোর জন্য, এবং সেটাও একটা নির্দিষ্ট সময় আছে, ম্যাক্সিমাম বিকেল 4টে পর্যন্ত, সন্ধে নামার আগে। আর বুঝতে পারছেন বন্যপ্রাণীর ডেরা পশ্চিমবঙ্গের সব থেকে, ভারতবর্ষের সব থেকে যে বড় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, তার এলাকা, তার আস্তানা। তো সেই ইতিহাস তো দেখিয়েছি, সেই ইতিহাস তো বলেছি, দিদির মুখে শুনিয়েছি। আসানসোল। প্রতি বছর আসেন? না, ফার্স্ট টাইম। এই ফার্স্ট টাইম, মানে কেমন লাগছে? ভালো। আপনি? আমি কনকন দিকে থেকে আসছি। কোথায়? কনকন দিকে, রায়দিঘি। সকালে কখন বেরিয়েছিলেন? সকাল 8টার দিকে। পুজো দিতে পারবেন মনে হচ্ছে? হ্যাঁ, পুজো দিতে হবে, কিছু করার নেই। ভিতরে অ্যাকচুয়ালি ঢুকতে পারবো কিনা। এই হলো মন্দির আটচালা। তথাকথিত যে মন্দির আমরা দেখে থাকি সেই মন্দির কিন্তু অবশ্যই না। এখানে এইভাবেই মন্দির স্থাপন করা হয়েছে। 1 মিনিট। আর দেখতে পেলে লাইনটা কি মারাত্মক লেভেলের লাইন দেখিয়ে এলাম। এখানে ওই দেখুন উপরে মুরগি চড়ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখানকার মানুষ, স্থানীয় মানুষের বিশ্বাস যে এখানে এসে পুজো দিলে এবং বনদেবী মাকে মুরগি দিয়ে, ঘরে পোষ্য মুরগি দিয়ে পুজো দিলে, এই মুরগিগুলোকে কিন্তু জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। জঙ্গলে ছেড়ে দিলে বাঘ সেই মুরগিগুলো পায়, খাবার পায়, যার ফলে সে আর লোকালয়ে যেতে চায় না বা তার যাওয়ার প্রয়োজন হয় না। এই প্রথা থেকেই কিন্তু অ্যাকচুয়ালি এই পুজোটা এখানে স্থাপন করা হয়। আর সেই সাথে এইভাবে মুরগি কিন্তু এখানে ছেড়ে দিয়ে যাওয়া হয়। দেখাচ্ছি চলুন, চারপাশ কিন্তু বেড়া দিয়ে ঘেরা আছে, প্রচুর ভিড় মন্দিরের ভেতরে। এই মুহূর্তে ঢোকার সম্ভাবনা, চেষ্টা করবো পরে যদি ঢোকা যায়। তো চলুন এখন এই মুহূর্তে একটু আশপাশটা ঘুরে আসি। এই যে দেখতে পাচ্ছেন চালের উপর, মন্দিরের চালের উপরে মুরগি রয়েছে, এরকম হাজার হাজার মুরগি এই দিন ছেড়ে দিয়ে যাওয়া হয় বাঘের খাবারের উদ্দেশ্যে বা খাবারের জন্য, যাতে বাঘ লোকালয়ে না বেরিয়ে আসে খাবারের
অভাবে। জঙ্গলের ভিতর অবশ্যই এইভাবে দড়ি দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। সম্পূর্ণ দেখো নাইলনের দড়ি দিয়ে কিন্তু জঙ্গল ঘিরে দেওয়া রয়েছে, যাতে কিনা বাঘ আসতে না পারে। তবে যদি বাঘ মনে করে একটা বাঘের তাকত বা শক্তির কাছে এই নাইলন দড়ি কিন্তু কিছুই না। কিন্তু এই মুহূর্তে তারা হয়তো আসবে না, কারণ তার তো নিজের জীবনের ভয় আছে, এত মানুষ, হাজার হাজার মানুষ যেখানে। তাই সুতরাং এই মুহূর্তে বাঘের আক্রমণের ভয়টা নেই। কিন্তু এই ভিড়ের মধ্যে একটা জায়গাটা সংকীর্ণ, আর সেখানে সেই লেভেলে ভিড়, এই ভিড়ের মধ্যে হাঁটাচলা করা কিন্তু খুব মুশকিলের ব্যাপার। এটা মন্দিরের ডান দিকটা এলাম, বেশি দূর কিন্তু ঘোরা অ্যাকচুয়ালি যাবে না। আর দেখুন এখানে চারিদিকে কিন্তু খুব সাবধানে পা ফেলতে হচ্ছে, এই যে এগুলো পায়ে ঢুকে যাওয়ার ভয় আছে। হ্যাঁ, চলুন একটু যাবো এইদিকে, দেখি কতদূর যেতে পারি, কতদূর যাওয়া যায় দেখি। এগুলো শ্বাসমূল, এই যে সব রয়েছে না, এগুলো শ্বাসমূল। হ্যাঁ, এগুলো দিয়ে খুব সাবধানে হাঁটাচলা করতে হয়, নাহলে কিন্তু পায়ে ঢুকে যাওয়ার ভয় আছে, খুব শক্ত। আমি তো খালি পায়ে জুতোটা ব্যাগে নিয়ে ঘুরছিলাম, তো এই মুহূর্তে কিন্তু পরে নিয়েছি, নাহলে এখান দিয়ে চলা খুব মুশকিল অ্যাকচুয়ালি। যারা অভ্যস্ত অ্যাকচুয়ালি আছে, মোটামুটি যারা এই জঙ্গলের জীবিকার সঙ্গে যুক্ত, তাদের পক্ষে হয়তো অত সমস্যা হয় না, কিন্তু আমাদের পক্ষে সত্যি সমস্যা। মানুষ ঘুরে ঘুরে দেখছে জঙ্গলের বিভিন্ন খোঁজ খাজ, যদিও মেন জায়গাটা এইভাবে ঘিরে দেওয়া রয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। একটু ভিড় না কমলে মন্দিরের ভেতরে ঢোকার অপশন নেই, যাওয়া মুশকিল খুবই। মানে জঙ্গল তো বুঝতে পারছো, এখানে মানুষ অ্যাকচুয়ালি মানুষের হাঁটার জায়গা নয়, মানুষ চলাচলের জায়গা অ্যাকচুয়ালি না। হ্যাঁ, এগুলো পশুদের বসবাসের জায়গা, পশুদের থাকার জায়গা, তাই বেশি দূর যাওয়া সম্ভব না। খুব দেখুন চারিদিকে কি অবস্থা, এই যে খোঁচা খোঁচা শ্বাসমূলগুলো সব গাছের শিকড়গুলো রয়েছে, পায়ে লাগালে কিন্তু অবস্থা খারাপ হবে। তাই বেশি দূর যাওয়ার চেষ্টা করবো না, আর আশা করি যাওয়াও যাবে না, কারণ একেবারে এরপরে ভিতরে ঘন দেখতে পাচ্ছেন, ঘন জঙ্গল। হ্যাঁ, একটু আগেই আর আগানো সম্ভব না, সামনে খালটাল রয়েছে, তো এত ভিতরে ঢোকার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, তাই আর ঢুকছি না। চলো বাইরে বেরিয়ে যাই। ঘন জঙ্গল, আবারও বলছি ঘন জঙ্গল। তবে এই মুহূর্তে যদি সেই ভদ্রলোক এসে একবার হালুম শব্দটা করে না, যদি আবার হালুম করে, আর কিছু না, এই যত মানুষ আসে মোটামুটি অভিষ্ট হয়ে অনেকে অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে মা বনবিবির বই বিক্রি হচ্ছে, শুধু মানুষ মানুষ আর মানুষ, মেলা থাকবে না, দোকান থাকবে না, এটা তো হয় না। তো এখানে রয়েছে ঝালমুড়ি দোকান বিক্রি হচ্ছে, লেবুর শরবত বিক্রি হচ্ছে, তারপরে প্রচন্ড গরম, আর এখানে মারাত্মক লেভেলে গরম, জঙ্গলের ভেতরে গাছপালা, তাও কিন্তু ভীষণ গরম। সেই জায়গায় লেবুর শরবত কিন্তু আপনাকে তুষ্ট করবে একটু। এখানে পুজোর ডালা বিক্রি হচ্ছে, এখান থেকে আপনি পুজোর ডালা নিয়ে আপনি পুজো দিতে পারেন। পুজোর ডালা কত করে? 30, 50, 100। আচ্ছা, 30, 50, 100 টাকার পুজোর ডালা আছে, আপনি এখান থেকে নিয়ে কিন্তু পুজো দিতে পারবেন। চলুন দেখি এদিকটায় দেখছি জাল দেওয়া নেই, কতটা যাওয়া যায় দেখি জঙ্গলের ভিতরে। লোকজন তো যাচ্ছে, আমি একা না, দেখলাম লোকজন যাচ্ছে, তাই এলাম। মানুষজন আছে দেখছি, কথা শুনতে পাচ্ছি। আর যাওয়া যাবে বলে মনে হয় না, যাওয়াটা ঠিকও নয়। দেখি এদিকটা যাওয়া যায় কিনা। মানুষজন যাচ্ছে এদিকটা, হয়তো রিস্ক অতটা নেই, দেখবো। থেকে শুরু করলাম, আবার ঘুরে ঘুরে সেই নদী দিয়ে চলে এলাম। এর বেশি আর যাওয়া যাবে না, আগানো যাবে না কোনো দিকে, এরকম একটা সিচুয়েশন। 2টো বেজে গেল প্রায়, এখনো কিন্তু মানুষ আসছে কাতারে কাতারে, লঞ্চ নৌকা ভর্তি করে। এবং ওই যে পারাতন আছে, পারাতন দিয়ে কিন্তু ওই ঝুলে ঝুলে ঝোলা পারাতন, ওখান দিয়ে কিন্তু হেঁটে হেঁটে আসতে হচ্ছে, কারণ লঞ্চ থেকে এই দূরত্ব অনেকটা, সেই কারণে। মইপিট থেকে মানে প্রতি বছরই আসেন? প্রতি বছরই আসেন নাকি? মইপিট তো মানে আপনার কাছেই তো। হ্যাঁ, ওই
ওই তো কোস্টাল থানা, মইপিট কোস্টাল থানা ওর কাছেই একদম। আচ্ছা, মানে ওপারটাই বলা যায় আপনার ওই কি বলে নামটা, মইপিট হ্যাঁ, ওপারটাই তো? এইটা পুরো এলাকাটাই মইপিটের। এদিকটাও? হ্যাঁ, এদিকটা মইপিটই বলে? হ্যাঁ। আচ্ছা আর একটা ভাগ আছে, গ্রামের ভাগ, একটা বিনোদপুর, 1 নম্বর পাড়া, 2 নম্বর পাড়া, এরকম একটা ভাগ আছে। আচ্ছা আচ্ছা এটা নগেনাবাদ সুন্দরবনে এই মেলাটা। আচ্ছা। অ্যাকচুয়ালি আমরা কলকাতার দিকে যেটা দেখতে পাই, মেলা মানে উৎসব মানে সেখানে সাজগোজ একটা বিশাল ব্যাপার, কিন্তু এখানে দেখতে পাচ্ছি মানুষ কাদা একদম মারি মারি, 1 হাঁটু প্রায় কাদা মারি মারি আসতে হচ্ছে। হ্যাঁ, বছরে একবার, তাও মানে শুধু পুজোটার জন্য। হ্যাঁ, হ্যাঁ। নদীর মাঝখানে আকর্ষণীয় একটা জিনিস। তো কেমন লাগে এরপরে? ভালো লাগে? হ্যাঁ, কাদা মারিয়েছেন? হ্যাঁ, আমি প্রতি বছরই আসি। প্রতি বছরই আছেন? আমি আসছি ক্যানিং লাইন থেকে। হুম ক্যানিং এ আমার বাড়ি। হুম আমি লোক সংস্কৃতি গবেষক। আচ্ছা আমার নাম পূর্ণেন্দু ঘোষ। আমার বেশ কিছু বইপত্র আছে। আমি অনেক ছাত্রছাত্রীকে এখানে আগে পাঠিয়েছি, আচ্ছা। আর কিন্তু আমার আশা হয়নি। আপনি আজকের প্রথম আসছেন? আমি প্রথম এখানে এলাম। আচ্ছা, যারা ধরুন কলকাতা সাইড থেকে আসবে, অ্যাকচুয়ালি সহজে কিভাবে আসতে পারবে? সহজে একদম লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা ট্রেন ধরে শিয়ালদা থেকে? হ্যাঁ, শিয়ালদা সাউথ থেকে জয়নগরে নামতে হবে। জয়নগরে নেমে ওখান থেকে বাস আছে, মইপিঠের বাস, বা এই অন্যান্য ম্যাজিক গাড়ি আছে, ট্রেকার আছে, কিন্তু বাসে করে আসাটাই সব থেকে বেশ। আনুমানিক সময় লাগতে পারে এখানে যে ঘাটে, মানে যে স্টপেজে আমরা নামবো, সেই স্টপেজটা হলো, এই স্টপেজের নামটা কি জানো? স্টপেজের নামটা বলুন। হ্যাঁ, মইপিট। না, ট্রেনে তো? না, ট্রেন থেকে আসলাম তো জয়নগরে। হ্যাঁ, জয়নগরে। হ্যাঁ, জয়নগর থেকে এবার বাস ধরে মইপিট। হ্যাঁ, তারপর এবং এইটার নামতে হবে কিন্তু শনিবারের বাজার। আচ্ছা, শনিবারের বাজার, মইপিট শনিবারের বাজার। হ্যাঁ, আচ্ছা। শনিবারের বাজারে নেমে আপনার ওখান থেকে টোটো বা অটো করে এসে এই শ্মশানের ঘাট বা 9 নম্বর ঘাটে আসতে হবে। সেখান থেকে জঙ্গল, এই যে জায়গাটা এসছি, এটা পুরনো বনবিবির থান। এটাকে, এর নাম হলো জঙ্গলের ঘের। এই জায়গাটার নাম জঙ্গলের ঘের। জঙ্গলের ঘের। এইটা হলো সহজ পথ। ফলে এখানে সব দিক থেকে একটা স্বাদ নেওয়া যায়। সুন্দরবনের চতুর্দিকে নদী নালা পরিবেষ্টিত, বাঘের জঙ্গল, তার সঙ্গে এই বনবিবির পুজো। এটা একটা। আচ্ছা, এই বনবিবির পুজোটা শুরু হয়েছিল মোটামুটি কতদিন আগে বলুন? সেটা আমার খুব ধারণা নেই, তবে খুব পুরনো পুজো বলে। কেননা এই পুজোগুলো জঙ্গলের মধ্যে যারা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তারা মূলত সুন্দরবনের যারা মধু আহরণ করে, মৌলে, কাঠুরে, মৎস্যজীবী, তারাই তৈরি করেছে। এর কোনো সাইনবোর্ড নেই, কোনো লেখাজোকা নেই। কত শতাব্দী ধরে হয়ে আসছে আমরা জানি না। ধন্যবাদ। এখানে মন্দিরের বাইরেও চলছে ধূপ ধুনো দিয়ে মনস্কামনা জানানোর একটা চেষ্টা। দেখতে পাচ্ছেন, যেটা বলছিলাম, প্রধানত মুরগি কিন্তু এখানে ছেড়ে দেওয়া হয়, এর আগেও দেখিয়েছিলাম। তো চলুন এবার আমরা চেষ্টা করব আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকবার। এখানে তো দেখছি এই ভদ্রলোক মন্দিরের ভিড়ে ঢুকতে না পেরে গাছের উপর থেকেই মাকে, বন দেবী মাকে দর্শন করার চেষ্টা করে যাচ্ছে। একদিকে পুজোর কিন্তু মন্ত্রপাঠ হচ্ছে, আর একদিকে যজ্ঞ দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু পুরো সব বনদেবী, চারিদিকে কিন্তু বনদেবীকে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। এই বনদেবী, সেটাই কিন্তু এই যে বাঘের পরে বসা। আমার কথা বলছি, আমি এই বনবিবি পূজাটা সেই 50 বছর থেকে, সেই 1 বছর থেকে আজকে 51 বছর। 51 বছর অব্দি আপনি এখানে করছেন? মানে এই জায়গাটায়। আর এরা বামুনের দ্বারে এটা পূজা। আচ্ছা, এটা বনবিবি পূজা, এটা মুসলমানরা পূজা করে, সেইটা আমাকে পূজা করতে দিয়েছে। আমরা বনবিবি ডালপাল শেখা যাই। এই পূজারীর কথায় আগে মুসলিমরা এই দেবীর পূজা করতেন, তখন তার নাম ছিল বনবিবি, এবং বিগত প্রায় 51 বছর ধরে হিন্দুরা এই পুজো করে আসছে।
বনদেবীর নামে। আর এর পরপর কিন্তু যে সাজানো রয়েছে। আচ্ছা, এখানের ইতিহাস সম্পর্কে মানে পুজোটার মাকে কি কি কারণে পুজো করা হয়, কি ইতিহাস সম্পর্কে জানা আছে আপনার? এখানকার মানুষরা জেলে বাইরে মানুষ সব নদী খাল কাঁকড়া মাছ কাঁকড়া ধরতে যায় না, আচ্ছা, তাই মার উপরে একটা বিশ্বাস, বিশাল একটা বিশ্বাস। আর মা জাগ্রত আছে। মানে এটা কত বছর আগে? 500 বছর হয়ে যাবে নাকি? না, আমাদের এখানে ধরো 50-60 বছর, 50-55 বছর হচ্ছে এখানে হচ্ছে না। তার আগে যেভাবে সৃষ্টি হয় পুজোটা, সৃষ্টি সম্পর্কে জানা আছে? না, ঠিক বলতে পারবো না, আপনাদের ব্যাপার তো, আমরা তারপরে এরকম এইসব ব্যাপার। আচ্ছা, মানুষ সবাই মানে জেলে বাইরে জেলে যারা জাল মাছ কাঁকড়া ধরতে যায় ওনারাই হচ্ছে এইসব মানে করে। আমরাও মাছ কাঁকড়া ধরতে যাই নদীতে, এরকম করে এই বছরে একবার করে পূজা হয়। কিন্তু এখানে তো সারা বছর হয় না পুজো? না, এই সময়টাই পূজা হয়। আচ্ছা, আর সারা বছর এখানে নাকি বাঘ টাঘ থাকে? হ্যাঁ, বাঘ আসার চলাফেরা করে এখানে, চলাফেরা করে এখানে বাঘ। আচ্ছা, এখানে মুরগিটা দেওয়া হয় কি সত্যি? ওটা যে মা বর্মীর বাহন, আচ্ছা, এই মার উদ্দেশ্যে করে সব মানে মুরগি ছাড়ে, এইসব মুরগি সব চলে যায়, উঠে চলে যায় গভীর জঙ্গলের দিকে। আরও নিচে ইয়ে আছে। প্রত্যেক বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, এতে 2 দিন থাকতে পারে, 5 দিন থাকতে পারে, 1 দিন থাকতে পারে, মোটামুটি শেষ মঙ্গলবার। তারিখ হোক, যে তিথি হোক, সেটার দরকার নাই, আমার বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে পূজা হয়। শুনতে পেলেন পুরোহিত মশাইয়ের কথায়, কোনো তিথি নক্ষত্র বা কোনো ডেট দেখে অ্যাকচুয়ালি এই পুজোটা হয় না। পুজোটা হয় শুধুমাত্র বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে। প্রথমেই বলেছিলাম, এই জায়গায় বনবিবির বা বনদেবীর এই পুজো দেখতে এলে আপনার জলপথ ছাড়া কিন্তু কোনো রকম মাধ্যম নেই, আর কোনো বাঁধানো জেটি ঘাটও নেই, যার জন্য কিন্তু এই দুর্দশা সবার হয়। সবাই কাদা মারিয়ে যাচ্ছে, এক হাঁটু কাদা মারিয়ে ওই যে জল অনেকটা দূরে, ওখান থেকে গিয়ে নৌকা এসছে। দেখো সবাই আমরাও কাদা এই যে সুন্দরবনে, সত্যি সুন্দরবনে বাঘ ধরে নিয়ে চলে এসছে। এটা কিন্তু প্রথম একজনকে দেখলাম যে বাঘ ধরে নিয়ে এসছে। হ্যাঁ, কেউ আনতে পারেনি, কিন্তু আপনি নিয়ে এলেন। এই দৃশ্য দেখতে দেখতে একটা মজার গান মনে পড়লো, চলুন শোনাই একটা অংশ। এই দৃশ্যের সাথে এই গানটা হয়তো মানানসই হয়েছে, হয়তো শুনতে হাসি লাগছে, ভালো লাগছে, কিন্তু আমার অবস্থাও যে খুব একটা ভালো হয়নি, এই দেখুন তার প্রমাণ। আমি একেবারে কোমর পর্যন্ত দেবে গেছি, একেবারে চোরা মাটিতে ঢুকে গিয়ে, চোরা পাকে বা চোরা বালিতে ঢুকে গিয়ে আমাকে 4 জন মিলে জাস্ট টেনে তুলেছে, এবং এটা ধরা পড়েছে রতনের ক্যামেরায়। ও ক্যামেরা অন করে যাচ্ছিল, ওর ক্যামেরা এই দৃশ্য ধরা পড়েছে। দেখুন আমার অবস্থাটা দেখুন, এই হলাম আমি, এটা আমারই পা, এটা আমারই অবস্থা। ভাই, বনবিবির মেলায় আর নয়, এই প্রথম, এই শেষ। তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি আসো, প্রথম নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এসো। আমার এই প্রথম, এই শেষ। নমস্কার, ভালো থাকো সবাই।